এটা শুধু একটা সেমিফাইনাল না, এটা সাহসের পরীক্ষা। এটা সেই মঞ্চ যেখানে একটা ছোট ভুল পুরো টুর্নামেন্ট শেষ করে দিতে পারে। ইডেন গার্ডেন্স আজ সিদ্ধান্ত নেবে কে যাবে ফাইনালে আর কে ফিরবে আরও একবার সুযোগ মিস কথাটা শুনে। এদিকে ঠান্ডা মাথায় নিউজিল্যান্ড, অন্যদিকে আক্রমণাত্মক ভারসাম্য সম্পন্ন সাউথ আফ্রিকা। দুই দলই প্রস্তুত, কিন্তু বড় ম্যাচে শুধু প্রস্তুতি যথেষ্ট নয়, নাপ নিয়ন্ত্রণ করতে হয়। ইডেনে উইকেট এবারে ব্যাটিং ফ্রেন্ডলি, বল ব্যাটে সুন্দর আসছে, বাউন্স সমান, স্পিনাররা খুব বেশি টার্ন পাচ্ছে না। মানে মিডিল ওভারে শুধু স্পিনার দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। সবচেয়ে বড় ফ্যাক্টর ডিউ, রাত 9টার পর থেকে ডিউ পড়ছে। বল ভিজে গেলে বোলারদের গ্রিপের সমস্যা হয়, ইয়র্কার মিস হতে পারে, সোলোয়ার বল ঠিকমতো ধরা নাও যেতে পারে। তাই টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল চেস করবে তারা সামান্য সুবিধায় থাকবে। 190 এখানে সেফ স্কোর নয়, 200 থেকে 210 করলে লড়াই হতে পারে, কিন্তু 220+ রান হলে ম্যাচ কন্ট্রোল করা সহজ। এই টুর্নামেন্টে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় অস্ত্র তাদের বোলিং বৈচিত্র্য। নতুন বলে সুইং আছে, মিডল ওভারে সোলোয়ার আছে, ডেথ ওভারে আছে ইয়র্কার। লুঙ্গি এঙ্গিডি শুরুতে সুইং করাতে পারবেন, কাগিসো রাবাটা গতি ও অ্যাগ্রেশন এনে চাপ তৈরি করেন। কিন্তু এই মুহূর্তে আক্রমণের কেন্দ্রবিন্দু মার্কো জ্যানসন। তিনি এই টুর্নামেন্টে 11টি উইকেট নিয়েছেন। শুধু সংখ্যা নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিয়েছেন। পাওয়ার প্লেতে ব্রেক থ্রু, মিডল ওভারে কন্ট্রোল, ডেথ ওভারে সোলোয়ার ও পেস ভেরিয়েশন। তার সোলোয়ার বল ব্যাটিংদের টাইমিং নষ্ট করছে, নকল বল এবং থাম বল দিয়ে গতি বদলে দিচ্ছেন। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। আগের বড় ম্যাচের কঠিন অভিজ্ঞতা তাকে আরও স্থির করেছে। চাপের মুহূর্তে এখন তিনি অ্যাগ্রেশন দেখান না, পরিকল্পনা অনুযায়ী বল করেন। সাউথ আফ্রিকার ব্যাটিংও গভীর, টপ অর্ডার দ্রুত শুরু করতে পারে, মিডল অর্ডারে পাওয়ার হিটার আছে, ডেভিড মিলারের মতো ফিনিশার ম্যাচ শেষ করতে পারেন। যদি তারা প্রথমে ব্যাট করে 215 থেকে 225 তোলে, তাহলে বোলিং আক্রমণ দিয়ে ম্যাচ কন্ট্রোল করতে পারবে। নিউজিল্যান্ডের শক্তি হলো তাদের শৃঙ্খলা, ওরা হঠাৎ আতঙ্কিত হয় না, ম্যাচ প্ল্যান অনুযায়ী এগোয়। পাওয়ার প্লে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিন অ্যালেন যদি শুরুতেই আক্রমণ করেন, 6 ওভারে 60 থেকে 70 উঠলে ম্যাচের রং বদলে যাবে। মিডল ওভারে স্ট্রাইক রোটেশন জরুরি, ডট বল কমাতে হবে, ডেথ ওভারে বড় শট খেলতে হবে। তবে 195 এখানে যথেষ্ট হবে না। সাউথ আফ্রিকার সাথে প্রতিযোগিতা করতে হলে 220+ রান দরকার হতে পারে। নিউজিল্যান্ড কি একটা স্পিনার কমাবে, একটা পেসার নাকি অলরাউন্ডার খেলাবে? ডিউ থাকলে স্পিন কম কার্যকর হতে পারে, তাই টিম কম্বিনেশন বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। অন্যদিকে সাউথ আফ্রিকার তেমন কোনো পরিবর্তনের দরকার নেই, তাদের ব্যালেন্স ইতিমধ্যেই সেট। এই ম্যাচ কয়েকটা মুহূর্তে নির্ধারণ হবে। মার্কো ইয়ানসন ভার্সেস নিউজিল্যান্ডের টপ অর্ডার, এঙ্গেডি সোলোয়ার বনাম পাওয়ার প্লের অ্যাগ্রেশন, ডেথ ওভারে কে নার্ভ ধরে রাখতে পারে। সেমিফাইনালে 1 ওভারে ম্যাচ ঘুরে যায়, একটা ভুল ইয়র্কার, একটা মিসফিল্ড সবকিছু পাল্টে দিতে পারে। যদি সাউথ আফ্রিকা আগে ব্যাট করে 220 তোলে, তাহলে চেজ কঠিন হবে। যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে 200 থেকে 205 রান করে, ডিউয়ের কারণে ম্যাচ ওপেন থাকবে। চেজ পেলে নিউজিল্যান্ডের সম্ভাবনা বাড়বে। প্রথমে ব্যাটিং এলে সাউথ আফ্রিকার কন্ট্রোল বেশি। আমার মতে এই ম্যাচে সামান্য এগিয়ে সাউথ আফ্রিকা, সম্ভাবনা 55-45। কিন্তু এটা সেমিফাইনাল, এখানে ফেভারিট বলে কিছুই থাকে না। যে দল নার্ভ ধরে রাখবে, যে দল চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবে, সেই দলই যাবে ফাইনালে। আজ ইডেন গার্ডেন্সে শুধু ক্রিকেট হবে না, হবে চরিত্রের পরীক্ষা, হবে মানসিক শক্তির পরীক্ষা, এবং রাতের শেষেই জানা যাবে কে স্বপ্ন বাঁচিয়ে রাখলো আর কার অভিযান থেমে গেল এখানেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং এরকম ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।